দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিককে পড়ব। সেটা হচ্ছে 19 শতকে বাংলায় শিক্ষার সংস্কার। 19 শতকে বাংলা তথা ভারতবর্ষে যে শিক্ষা সংস্কারটা হয়েছিল, কিভাবে এই শিক্ষা সংস্কারটা হয়েছিল এবং কেন এই শিক্ষা সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিল, সেটাই কিন্তু আমরা আজকে খুব ভালোভাবে জেনে নেব। দেখো, টপিকটা হচ্ছে যে 19 শতকের বাংলায় হচ্ছে শিক্ষা সংস্কার। যখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এখানে শাসন করতে লেগেছিল একদম প্রথমের দিকে, তখন এখানকার শিক্ষা ব্যবস্থা ছিল খুবই পশ্চাৎপদ, মানে একদম খুবই নিম্নমানের শিক্ষা ব্যবস্থা ছিল। এবং এখানে যে ধরনের শিক্ষা ব্যবস্থাটা দেওয়া হতো সেটা হচ্ছে প্রাচ্য শিক্ষাটা দেওয়া হতো। মোটেও পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা আমাদের এখানে গ্রহণের সেরকম ভাবে সুযোগ ছিল না। তাহলে কেমন ছিল এখানকার ইংরেজরা যখন শাসন করতে এলো প্রথমের দিকে, তখন কি হচ্ছে খুবই পশ্চাৎ মানে খুবই নিম্নমানের শিক্ষা ছিল। যেমন বলা হচ্ছে হিন্দুরা কোথায় পড়তো? টোলে পড়তো অথবা পাঠশালায় পড়তো, এবং মুসলিমরা মক্তব বা মাদ্রাসায় এরা পড়াশোনা করত। তাহলে প্রশ্ন আসতেই পারে যে 19 শতকে গোড়ার দিকে হিন্দুরা কোথায় কোথায় পড়াশোনা করত? সেটা হচ্ছে টোল বা পাঠশালায়, এবং মুসলিমরা কোথায় পড়াশোনা করত? সেটা হচ্ছে মক্তব বা মাদ্রাসায় পড়াশোনা করত। এবার দেখো, আমাদের এই সময় যে ধরনের পাঠগুলো দেওয়া হতো, যে ধরনের পড়াশোনা করানো হতো, সেটা হচ্ছে ধর্মীয় কাহিনী, আরবি, ফার্সি, সংস্কৃত, সাহিত্য, এই ধরনের পড়াশোনাগুলো করানো হতো। কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে জীবনটাকে সার্ভাইভ করার জন্য এই ধরনের শিক্ষা যদি আমরা গ্রহণ করি, তাহলে বড় কিছু ধরনের অ্যাচিভমেন্ট আমরা করতে পারবো না। সেই জন্য এরা অনুভব করলো যে না, আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের শিক্ষার কিছু পরিবর্তন ঘটাতে হবে। এবার ইংরেজরাও কিন্তু একটা জিনিসকে খুব ভালোভাবে লক্ষ্য করলো। কি লক্ষ্য করলো বলতো? ইংরেজরা প্রথমে দেখলো যে এরা এদেশে প্রথমে শিক্ষা সংস্কার করতে চায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে শিক্ষা সংস্কার করতে গেলে এমন একটা ধর্মীয় ইস্যু দেখা দেবে যাতে ওদের সাম্রাজ্য বিস্তার করতে খুবই অসুবিধা হবে বা শাসন কার্য পরিচালনা করতে খুবই অসুবিধা হবে। তৃতীয়ত, ওরা পাশ্চাত্য শিক্ষা প্রথমের দিকে দিতে চায়নি। তার আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটাই যে ওদিকে যদি পাশ্চাত্য শিক্ষা দিয়ে দেওয়া হয়, মানে ভারতীয়দের যদি পাশ্চাত্য শিক্ষা দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের এখানকার সাধারণ মানুষ সকলে স্বাধীন চেতা হয়ে উঠবে এবং স্বাধীনতার জন্য তারা ব্যাকুল হয়ে উঠবে। এই জন্য প্রথমের দিকে ওরা কিন্তু পাশ্চাত্য শিক্ষা তারা আমাদের গ্রহণ করাতে চায়নি। এবার পরবর্তীকালে সেই জন্য ওরা এখানে কি তৈরি করলো? প্রাচ্য শিক্ষাকে দেওয়ার জন্য কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান করা তৈরি করলো, যেখানে প্রাচ্য শিক্ষাটাই দেওয়া হবে। কারণ প্রথমের দিকে এরা ধর্মীয় বিভেদের এখানে প্রচুর রকম কুসংস্কার ছিল, সেই কুসংস্কার এরা হাত দিতে চায়নি বা সংস্কার করতে চায়নি, এবং কোনো ধর্মীয় ভেদাভেদও এরা চায়নি। সেই জন্য এরা প্রাচ্য শিক্ষা দেওয়ার জন্য এরা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রিয়েট করলো। দেখো কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রিয়েট করলো। সেটা হচ্ছে যে কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1781 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেছিল? ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে। তাহলে প্রাচ্য শিক্ষা দেওয়ার জন্য প্রথমে যে প্রতিষ্ঠানটা তৈরি হলো কলকাতা মাদ্রাসা, কবে প্রতিষ্ঠা হলো? 1781 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করলেন? ওয়ারেন হেস্টিং। তারপরের প্রতিষ্ঠানটা হচ্ছে দেখো এশিয়াটিক সোসাইটি, কবে প্রতিষ্ঠা হলো? 1784 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করলো? স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করলো। তারপরে দেখো বারাণসী সংস্কৃত কলেজ, কবে প্রতিষ্ঠিত হলো? 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকানের উদ্যোগে গঠিত হলো। তারপরে দেখো ফোর্ট উইলিয়াম কলেজ, কবে প্রতিষ্ঠা হলো? 1800 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করলো? লর্ড ওয়েলেসলি। তাহলে এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সবগুলোই কিন্তু প্রাচ্য শিক্ষা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠা করা হলো। এবার ঠিক পরবর্তীকালে একটা সময় এলো, প্রাচ্য বনাম পাশ্চাত্য দ্বন্দ্ব লেগে গেল। প্রাচ্য বনাম পাশ্চাত্য দ্বন্দ্ব যখন লাগলো, কেন লাগলো সেটাকে আমরা খুব ভালোভাবে জানবো। দেখো, আমাদের ইংরেজরা আমাদের দেশে প্রাচ্য শিক্ষা দেওয়ার জন্য উদ্যোগী হয়েছিল। এবার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষা বিষয়ক একটা দ্বন্দ্ব লেগে গেল। কেন এই দ্বন্দ্বটা লাগলো? কারণ হচ্ছে 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট একটা আইন পাস করেছিল। সেই আইনটার নাম ছিল চার্টার অ্যাক্ট বা সনদ আইন। খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে বলা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট কবে সনদ আইন পাস করেছিল? 1813 খ্রিস্টাব্দে। সনদ আইনের অপর নাম হচ্ছে চার্টার অ্যাক্ট। তাহলে এই আইনটা পাস করলো। আবার দেখা যাচ্ছে যে এই আইনের একটা ধারায় বলা হয়েছে যে ব্রিটিশ সরকার ভারতীয়দের শিক্ষা খাতের জন্য একটা ধারায় বলা হয়েছে
1,00,000 টাকা করে প্রতি বছর ব্যয় করবে। ভালো কথা, খুব ভালো উদ্যোগ নিয়েছিল। এবার এই 1,00,000 টাকাকে ব্যয় করার জন্য 1823 খ্রিস্টাব্দে আমাদের এখানে জনশিক্ষা কমিটি গঠন করা হলো। দেখো আমাদের এখানে গঠন করা হলো কি, তাহলে 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হলো। এবার এই জন্য আমাদের বলা হচ্ছে যে একটা জনশিক্ষা কমিটি গঠন করা হলো কবে, 1823 খ্রিস্টাব্দে। এবং বলা হচ্ছে যে এই 1823 খ্রিস্টাব্দে যখন জনশিক্ষা কমিটি গঠন করা হলো, তখন বলা হচ্ছে যে এরা প্রথমে ঠিক করলো যে আমাদের এখানে সংস্কৃত কলেজ বা সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া হবে। তো এই জন্য পরবর্তীকালে ঠিক কিছুদিনের মধ্যেই রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে, এখানকার বড়লাট ছিল লর্ড আমহার্স্ট, তাকে চিঠি লিখলো এবং তিনি বললেন যে সংস্কৃত শিক্ষার পরিবর্তে এখানে ইংরেজি এবং বিজ্ঞান শিক্ষার প্রচলন ঘটানো হোক। এই নিয়েই আমাদের এখানে দ্বন্দ্ব লেগে গেল। একদল বলছে যে না, এখানে প্রাচ্য শিক্ষা দেওয়া হবে, একদল বলছে না, এখানে পাশ্চাত্য শিক্ষা দেওয়া হবে। পাশ্চাত্য শিক্ষা মানেই হচ্ছে আমাদের বাইরের ইউরোপিয়ান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষাটাকে এখানে প্রচলন ঘটানো হবে। তো একদল বলছে প্রাচ্য শিক্ষা দেওয়া হোক, একদল বলছে পাশ্চাত্য শিক্ষা দেওয়া হোক। এই নিয়ে লেগে গেল প্রাচ্য বনাম পাশ্চাত্য দ্বন্দ্ব। দেখে নাও এখানে যে লাইনগুলো আমি লিখে রেখেছি। তাহলে জনশিক্ষা কমিটি গঠন করা হলো। তাহলে জনশিক্ষা কমিটির অপর নাম হচ্ছে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। এটা গঠিত হলো কবে, 1823 খ্রিস্টাব্দে। এরা কি চেয়েছিল, সংস্কৃত কলেজ গঠনের এরা সিদ্ধান্ত নিয়েছিল। রাজা রামমোহন রায় সেই জন্য বড়লাটকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার পরিবর্তে হচ্ছে আমাদের ইংরেজি এবং বিজ্ঞান শিক্ষার প্রচলন ঘটাতে চেয়েছিল। এই জন্য কি বললাম যে দুটো দলে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে প্রাচ্যবাদী আর একটা হচ্ছে পাশ্চাত্যবাদী। দেখো প্রাচ্যবাদীদের বলা হয় ওরিয়েন্টালিস্ট আর পাশ্চাত্যবাদীদের বলা হয় অ্যাংলিসিস্ট। এবার প্রাচ্যবাদীতে যারা সমর্থন করেছিল, মানে প্রাচ্য শিক্ষাকে যারা সমর্থন করেছিল, এদের মধ্যে বিশেষ একজন ব্যক্তি হচ্ছে এইচ.টি. প্রিন্সেপ আর একজন হচ্ছে কোলব্রুক। আর পাশ্চাত্য শিক্ষাকে যারা সমর্থন করেছিল সেটা হচ্ছে মেগলে, সন্ডার্স, কোলভিন। এগুলো আসবে, শর্ট শর্ট প্রশ্ন আসতে পারে। এবার তোমরা একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখো যে আমাদের এই যে জনশিক্ষা কমিটি বা কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, এই জনশিক্ষা কমিটি বা পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিল লর্ড ব্যাবিংটন মেকলে। এবং বলা হচ্ছে যে দেখো সভাপতি কে ছিল, আমাদের লর্ড বেন্টিং এর আইন সচিব ব্যাবিংটন মেকলে। তিনি এই দেশের শিক্ষা ব্যবস্থাকে খুবই অপমান করেছিল। তার চোখে এই দেশের শিক্ষা ব্যবস্থা একদমই পশ্চাৎপদ ছিল। তারা দেখো একটা কোটেশন লিখেছিল, বলছে ভালো ইউরোপীয় গ্রন্থাগারের একটি তাক ভারত ও আরবের সমগ্র সাহিত্যের সমকক্ষ। এই কোটেশনটা লিখে কিন্তু তারা নিজেদের দেশে শিক্ষা ব্যবস্থাটাকে প্রচুর উন্নত দেখাতে চেয়েছিল এবং আমাদের ভারত এবং আরবের শিক্ষা ব্যবস্থাকে খুবই নিম্ন দেখাতে চেয়েছিল। এবার বলা হচ্ছে যে উনি মানে লর্ড ব্যাবিংটন মেগলে জনশিক্ষা কমিটির সভাপতি যিনি ছিল, সেটা হচ্ছে 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি মেকলে বেন্টিংকে একটা চিঠি লিখে হচ্ছে জানায় যে এখানকার শিক্ষা ব্যবস্থা খুবই পশ্চাৎপদ, সেই জন্য এখানকার পাশ্চাত্য শিক্ষা দেওয়া হোক। এবং এই প্রস্তাবটা বা এই চিঠিটা মেকলে মিনিটস নামে পরিচিত। শর্ট প্রশ্ন আসতে পারে, যে 2 নম্বরে শর্ট প্রশ্ন আসতে পারে, মেকলে মিনিটস বা মেকলে প্রস্তাব বলতে কি বোঝো। এবং ওই প্রস্তাবে লেখা ছিল যে কিভাবে এই দেশের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা, মানে কিভাবে দিলে সাধারণ মানুষের কাছে মানে এই শিক্ষাটা, ইংরেজি এবং বিজ্ঞান শিক্ষাটা পৌঁছে যাবে। এবং তিনি একটা কথা বলেছিল যে চুইয়ে পড়া নীতির মাধ্যমে যে এই দেশের শিক্ষা ব্যবস্থাটা সাধারণ মানুষ কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। দেখো এবার প্রশ্ন আসতে পারে যে চুইয়ে পড়া নীতিটা কি। দেখো চুইয়ে পড়া নীতি হচ্ছে উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যে যদি ইংরেজি এবং বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানো যায়, তাহলে নিম্নবিত্তরা ক্রমনিম্ন পরিশ্রুত বা চুইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত মানে এরা উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে এরা আস্তে আস্তে শিখেই যাবে। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে চুইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি। এবার দেখো যে এবার পরবর্তীকালে মেকলের প্রস্তাবটাকে মেনে নেওয়া হলো। কবে মেনে নেওয়া হলো? মেকলের প্রস্তাবটাকে মেনে নেওয়া হয়েছিল যে 1835 খ্রিস্টাব্দে 7ই মার্চ মেকলের এই প্রস্তাবকে মেনে নেওয়া হয়। মেকলে আরেকটা জিনিসও চেয়েছিল, ইংরেজি শিক্ষার মাধ্যমে বলা হচ্ছে যে রক্তে মাংসে ভারতীয় হলেও
আদতে তারা এক একটা মানে তাদের আদব কায়দা চাল চলন সমস্ত দিক থেকে তারা একটা ইংরেজ তৈরি হবে। এবং এই ইংরেজি শিক্ষা দেওয়ার আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ মানে হচ্ছে এরা এরা যে ধরনের শিক্ষা ব্যবস্থা দিতে চাইছিল তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটাই যে তাদের ওই দেশ থেকে লোক কম আনতে হবে, আমাদের দেশের লোককে তৈরি করেই তারা কিন্তু খুব কম টাকার বিনিময়ে তারা খাটিয়ে নিতে পারবে। এবং মেঘলের প্রস্তাবটাকে মেনে নেওয়া হলো কবে, যে 7ই মার্চ 1835 খ্রিস্টাব্দে। এবং 1839 খ্রিস্টাব্দে অ্যাকল্যান্ড মিনিটসের মাধ্যমে আমাদের প্রাচ্য বনাম পাশ্চাত্য যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বের অবসান ঘটলো এবং আমাদের জয়ী হলো পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা জয়ী হলো। তাহলে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারলাম যে শিক্ষা ব্যবস্থার কিভাবে পরিবর্তন আমাদের এখানে ঘটলো বাংলা তথা ভারতবর্ষের ক্ষেত্রে। তাহলে তোমরা দেখে নাও যে একটা আইন পাস হয়েছিল কবে, 1813 খ্রিস্টাব্দে, 1813 খ্রিস্টাব্দে, এবং সেটা পরবর্তীকালে কার্যকর হচ্ছে কবে, 1839 খ্রিস্টাব্দের পর। মানে এই দ্বন্দ্বের অবশ্য এই সময় কি হলো, ব্রিটিশ পার্লামেন্ট গ্রহণ করলো যে আমাদের এখানে কি ধরনের শিক্ষা ব্যবস্থা দেবে, এবং পরবর্তীকালে 1839 খ্রিস্টাব্দের যে দ্বন্দ্বটা লেগেছিল সেই দ্বন্দ্বের অবসান ঘটলো। এবং দ্বন্দ্বটা কি ছিল, যে আমাদের অ্যাক্টন মিনিটসের মাধ্যমে এই দ্বন্দ্বের অবসান ঘটলো। যদি জিজ্ঞেস করা শর্ট প্রশ্ন আসতেই পারে যে প্রাচ্য বনাম পাশ্চাত্য দ্বন্দ্ব কিসের ফলে মিটে গেল, সেটা হচ্ছে অ্যাকল্যান্ড মিনিটসের মাধ্যমে। অ্যাকল্যান্ড মিনিটস কবে পাস হলো, 1839 খ্রিস্টাব্দে। তাহলে আমরা ভালো করেই বুঝতে পারলাম প্রাচ্য বনাম পাশ্চাত্য দ্বন্দ্ব জিনিসটা কি ছিল এবং এর অবসানটা কিভাবে হলো।